হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টার ডিএসসি এবং মাইনরের মধ্যে হিস্ট্রি রয়েছে, সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মেগাস্থিনিস যে ছিলেন তার সম্পর্কে একটি আলোচনা, যেখানে বলা হয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ যে গ্রিক দূত ছিলেন মেগাস্থিনিস, তার সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে দেওয়া দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই দুটি নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। চলো আজকের যে মূল ভিডিওটি আছে সেটা শুরু করা যাক। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিচিতি মেগাস্থিনিস কে ছিলেন, যেখানে বিদেশি ঐতিহাসিক ছিলেন তিনি, যেখানে প্রাচীন ভারতের ইতিহাসে উপাদান রূপে যে সকল বিদেশি রচনা বিদেশিদের রচনা রয়েছে তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন মেগাস্থিনিস। তার দূত হিসেবে আগমন, পশ্চিম এশিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূত রূপে তিনি ভারতে আসেন। সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 4th শতকের শেষ ভাগে। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্রে তিনি আগমন করেন। ভারতে দীর্ঘকাল বসবাস করে তিনি এখানকার অভিজ্ঞতার বিবরণ লিপিবদ্ধ করেন। এখানে দেখা যাচ্ছে যে প্রাচীন ভারতের ইতিহাসে যে সমস্ত বিবরণকারীরা ছিলেন, বিদেশি ভ্রমণকারীরা ছিলেন, তাদের মধ্যে একজন বিশিষ্ট ছিলেন হচ্ছে মেগাস্থিনিস। তিনি গ্রিক রাজা সেলুকাসের দূত হিসেবে ভারতে এসেছিলেন এবং তিনি চন্দ্রগুপ্তের মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের আমলে পাটলিপুত্রে এসে এখানে বসবাস করে তার বিবরণ তার গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেন। পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে ইন্ডিকা যে গ্রন্থ রয়েছে, তার মেগাস্থিনিসের গ্রন্থ, এটার সম্পর্কে আমরা গুরুত্ব দেবো। গ্রন্থের নাম মেগাস্থিনিসের ভারত ভ্রমণের মূল অভিজ্ঞতার ওপর রচিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা গ্রন্থ। মূল বিষয়বস্তু এই যে গ্রন্থ থেকে তৎকালীন ভারতের এবং তাম্রপর্ণির যে ভৌগোলিক বিবরণ, ভারতবর্ষের উর্বরতা এবং পাটলিপুত্র নগরের বিশদ বিবরণ আমরা দেখতে পারি। এছাড়া প্রশাসনিক তথ্য, তৎকালীন পৌর শাসন এবং সামরিক সমিতিগুলির যে কার্যক্রম সম্পর্কে নানা মূল্যবান ঐতিহাসিক তথ্য এখান থেকে আমরা জানতে পারি। ইন্ডিকা গ্রন্থটি ভারতের যে একটি বিবরণ ছিল, তার চন্দ্রগুপ্তের আমলে পাটলিপুত্রের বিভিন্ন ধরনের ব্যবস্থা, বিভিন্ন জিনিসপত্র, সেই সময়কার সামাজিক বিভিন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে এই ইন্ডিকা গ্রন্থের মধ্যে বর্ণিত ছিল। এবং সেই সময়কার ইতিহাস জানতে গেলে ইন্ডিকা গ্রন্থের যে গুরুত্ব তা অপরিসীম। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক বিবরণ, যেখানে সামাজিক শ্রেণীবিন্যাস। ইন্ডিকা থেকে আমরা মৌর্য আমলে তৎকালীন ভারতের সামাজিক কাঠামো এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা লাভ করি। এছাড়া অর্থনৈতিক দিক থেকে তৎকালীন ভারতের ব্যবসা বাণিজ্য, কৃষি, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এই গ্রন্থে আমরা জানতে পারি। এছাড়া নগর পরিকল্পনা, তৎকালীন মৌর্য রাজধানী পাটলিপুত্রের অসাধারণ যে সুদৃশ্য স্থাপত্য, পরিচ্ছন্নতা এবং পৌর শাসন ব্যবস্থার যে সুনির্দিষ্ট বিবরণ আমরা দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সময়কার যে ইন্ডিকার মধ্যে সামাজিক বিবরণ, বিভিন্ন ধরনের যে সামাজিক ব্যবস্থা, সেই সময়কার কাঠামো কেমন ছিল, পরিবার ব্যবস্থা কেমন ছিল, অর্থনৈতিক দিক থেকে সেই সময়কার কৃষি এবং বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিবরণ আমরা দেখতে পারি। এছাড়া সেই সময়কার যে পাটলিপুত্রের নগর ব্যবস্থা ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি এই ইন্ডিকা গ্রন্থের মধ্যে থেকে। এর পরবর্তীতে হচ্ছে ইন্ডিকা গ্রন্থের মধ্যেও কিছু সীমাবদ্ধতা ছিল, যেটা হচ্ছে অতিরঞ্জক দোষ। অনন্য যে অনেক সাহিত্যিক রচনার মধ্যে মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থটি কোনো না কোনো ক্ষেত্রে অতিরঞ্জক তথ্যে দুষ্ট ছিল। মতের অমিল, মেগাস্থিনিস লেখার সাথে সমকালীন দেশীয় লেখকদের রচনার অনেক জায়গায় কিছুটা অমিল বা ফারাক দেখা যায়। উদাহরণস্বরূপ তিনি উল্লেখ করেছিলেন যে ভারতে 7টি জাতি ছিল, কিন্তু আসলে ভারতে 4টি জাতি ছিল। তা সত্ত্বেও প্রাচীন ভারতের ইতিহাসে পুনর্গঠনের জন্য গ্রন্থের গুরুত্ব অনস্বীকার্য। যেখানে বলা হয়েছে অন্যান্য বিভিন্ন যে গ্রন্থগুলি ছিল সেগুলির মতোই ইন্ডিকার মধ্যে বিভিন্ন ধরনের অমিল ছিল বা বিভিন্ন ধরনের ভ্রান্তি দোষে দুষ্ট ছিল। এছাড়াও তা সত্ত্বেও ইন্ডিকার যে গুরুত্ব সেই সময়কার ইতিহাস জানতে তা অস্বীকার করা যায় না। যেখানে বলা হয়েছে ইন্ডিকার মধ্যে বলা হয়েছে ভারতে 7টি জাতি ছিল, কিন্তু আসলে 4টি জাতি ছিল। এটা একটি এর উদাহরণ। আজকে আমার আলোচনার বিষয় এতটুকু ছিল। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে আমাদের থেকে তোমরা যদি তোমাদের সাবজেক্ট বিষয়ক বিভিন্ন বই নিতে চাও, তো আমাদের দ্বারা দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো এবং বিভিন্ন বইগুলি নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।